প্রয়োগ ১, কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। তো দেখো ছবিতে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ওপি হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওপি ব্যাসার্ধ। এই ওপি ব্যাসার্ধের উপর এবি একটা সরলরেখা মানে লম্ব সরলরেখা নেওয়া হয়েছে। তার মানে এই যে কোণটা অর্থাৎ ওপিবি, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আমাদের? সরলরেখা এবি পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। তার মানে আমাদের এটা প্রমাণ করতে হবে এই যে ও কেন্দ্রীয় বৃত্তের এর পি বিন্দুতে এবি হচ্ছে স্পর্শক, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রমাণ দেখি। তো ধরি এবি সরলরেখা পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়। তো এরকম আমরা আগে অনেকবার দেখেছি যে অনেক সময় অনেক উপপাদ্য বা প্রয়োগ প্রমাণ করার সময় আমরা উল্টোটাকে ধরে নিই, মানে যেটা আমাদেরকে প্রমাণ করতে দেওয়া থাকে তার উল্টোটাকে ধরে নিই, নিয়ে এটাকে যদি আমরা কন্ট্রাডিক্ট প্রুভ করতে পারি যেটা ভুল, তাহলে কি হবে? তো সেখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে যেহেতু এটা ভুল তার মানে উল্টোটা ঠিক, তার মানে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা ওখান থেকে চলে আসে। তো এরকম একটা ব্যাপার আছে, মানে ধরো যেটা আমাদের প্রমাণ করতে দেয়, ধরো যদি আমাকে বলে এ ইকুয়াল টু বি প্রুভ করো, তখন আমরা ধরে নিই যে এ নট ইকুয়াল টু বি। এবার ধরো অঙ্ক করে লাস্টে কি বেরোলো, না এটা ভুল, এ নট ইকুয়াল টু বি এটা হচ্ছে ভুল। তাহলে সেখান থেকে আমরা বলতে হবে, তাহলে এখান থেকে কি বেরোয়, অতএব এ ইকুয়াল টু বি। না এরকম একটা বিষয় আমরা করি অনেক সময় থিওরাম প্রুভ করার সময়। ঠিক আছে, তো এখানে তেমনই পার হচ্ছে যে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এবি ও কেন্দ্রবৃত্তি স্পর্শক, কিন্তু আমরা এখানে ধরছি কি যে না ও স্পর্শক নয়। ঠিক আছে, তো সেরকমই বিষয়। তো দেখো তারপর কি করা হচ্ছে, তো এখানে কি ধরা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে সিডি একটা স্পর্শক অঙ্কন করা হচ্ছে। তার মানে ছবিতে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে দেখো সিডি একটা স্পর্শক আঁকা হয়েছে। তো এটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে আমরা স্পর্শক অঙ্কন করছি, তার মানে এটা কিন্তু এটা স্পর্শক, এটা কনফার্ম যে এটা সিডিটা হচ্ছে ও কেন্দ্রবৃত্তের একটা স্পর্শক, এটা কনফার্ম, এটা আমরা অঙ্কন করছি। তো অঙ্কন যখন করতে হয় আমরা জানি যে একটা বৃত্তের ধরো তুমি কিভাবে স্পর্শক অঙ্কন করবে, এই বিন্দুতে কিভাবে স্পর্শক অঙ্কন করতে হয়, যে এই ব্যাসার্ধের উপর আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। মনে করছে যেখানে যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকি, তো সেটাই হবে আমাদের স্পর্শক। তাহলে স্পর্শক অঙ্কন করতে আমরা পারি, আর যখন আমি স্পর্শক অঙ্কন করছি তাহলে এখানে ওপিডি এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো সেটাই এখন এখানে বলা হচ্ছে। এই দুটো লাইন ভালো করে খেয়াল করবে। যেহেতু ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে সিডি স্পর্শক, ওপি ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ওপি সিডি সরলরেখার উপর লম্ব, অতএব ওপিডি 90 ডিগ্রি। আবার দেখো এখানে কি বলা হচ্ছে যে কোণ ওপিবি 90 ডিগ্রি। এটা এখানে একটা প্রথমেই বললাম, যেহেতু এখানে আমাদের বলা ছিল যে ওপি ব্যাসার্ধের উপর এবি সরলরেখা লম্ব, তো লম্ব হলে কি হয়, লম্ব হলে সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আবার এটাও চলে আসছে যে ওপিবি এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো একটা বিষয় এখান থেকে একটু বুঝতে হবে আমাদের, যে একটা বৃত্তের একটা বিন্দু দিকে যদি একই ব্যাসার্ধের উপর আমরা 90 ডিগ্রি অঙ্কন করি, তাহলে সেটা সবসময় আমরা একটাই সরলরেখা পাবো। এরকম হতেই পারে না যে একই ব্যাসার্ধের উপর অঙ্কন করছি একই বিন্দুতে, একই স্পর্শ বিন্দুতে আমার 90 ডিগ্রি কোণে আঁকছি কিন্তু দুটো সরলরেখা, এটা কখনো পসিবল। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মানে যেহেতু যেহেতু কি হচ্ছে একই স্পর্শবিন্দু পি এবং একই ব্যাসার্ধ ওপি, এর উপর আমরা 90 ডিগ্রি যদি কোণ অঙ্কন করি তাহলে কি হবে, সেটা একটা সরলরেখা হবে। তা এখানে যেটা যেটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, যে এখানে আমরা সিডি স্পর্শক অঙ্কন করি, তার মানে এখান থেকে ওপিডি 90 ডিগ্রি। আবার এখানে ওপি ব্যাসার্ধের উপর এবি এবি হচ্ছে লম্ব, তার মানে এখান থেকে ওপি ভিউ 90 ডিগ্রি। তাহলে দুটোই একই কোণ, আবার আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা সরলরেখা। তো এটা তো হতে পারে না, এটা একটাই সরলরেখা হবে। তো এবার যেহেতু এটা একটাই সরলরেখা হবে তার জন্য দেখো এখানে একটা লাইন লেখা হচ্ছে। সেটা কি লেখা হচ্ছে, যে সিডি সরলরেখা ও এবি সরলরেখা পরস্পর সমপতিত হবে। এর মানে কি, কোনো একটা সরলরেখা অন্য একটা সরলরেখা সমপতিত হওয়ার মানে হচ্ছে এটা একটা সরলরেখা আছে, ঠিক এর উপর দিয়ে যদি আরেকটা সরলরেখা অতিক্রম করে
তখন তাকে বলা হয় সমপতিত হওয়া। মানে একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা যদি একদম তার উপর দিয়ে যায়, তখন সেটাকে বলা হয় সমপতিত হওয়া। ঠিক আছে? তো তাই জন্যই মানে যেটা দাঁড়াবে, এবি আর সিডি দুটো আলাদা সরলরেখা নয়, এটা একই সরলরেখা। ঠিক আছে? এটা একই সরলরেখা। এবার আমি যদি প্রথমেই এমন করতাম যে এবি সরলরেখার উপর দিয়ে যদি সিডি সরলরেখা অঙ্কন, তাহলে কিন্তু বোঝানো যেত না। অঙ্কটা তো আমরা বোঝাতেই পারতাম না, না যে একই সরলরেখা, এটা তো আরো তোমাদের আরো কমপ্লিকেট হয়ে যেত। তার জন্য এখানে এভাবে একে দেখানো হয়েছে, দুটো আলাদা, প্রথমে দুটো আলাদা সরলরেখা নিয়ে দেখানো হয়েছে। তো ঠিক আছে, এটাকে কেউ এভাবে ভেবো না যে ছবিতে তো এটা তো দুটো আলাদা সরলরেখা, এটাকে আবার এখানে বলছে সমপতিত। এটা এই জন্য আলাদা দেখানো হচ্ছে যে নাহলে আমরা কনসেপ্টটা বুঝতেই পারবো না। আর আমি যদি প্রথমে যদি একটাই এবির উপর দিয়ে আবার যদি সিডি যদি এঁকে দিতাম, তাহলে তো এত কিছু বোঝানো যেত না, এটা আমরা এক্সপ্লেনই করতে পারতাম না। তো এটা বোঝানোর জন্য এভাবে দুটো আলাদা সরলরেখা নেওয়া হয়েছে, কিন্তু আসলে এরা দুটো একই সরলরেখা। ঠিক আছে? তো এবার যেহেতু সিডি কে আমরা স্পর্শক অঙ্কন করেছিলাম, আর সিডি আর এবি একই সরলরেখা, মানে একই একটা আর একটার উপর সমপতিত, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এবি সরলরেখাও কি হবে, ওই বিন্দুতে স্পর্শক। ঠিক আছে? প্রয়োগ 5, ও কেন্দ্র একটি বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস এবি এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ। পি এ কিউ এর সমান্তরাল যে আর এস। এখন যুক্তি দিয়ে প্রমাণ করি যে এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। তো প্রথমে ছবিটা একবার মিলিয়ে নিই। দেখো এখানে ছোট একটা প্রয়োগ, এটা এখানে প্রদত্ত বা প্রমাণ করতে হবে এসব কিছু বলা নেই। তো যেটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে, সেটা থেকে আমরা একবার ছবিটাকে একবার বুঝে নিই বিষয়টা। তো দেখো প্রথমে একটা ও কেন্দ্র বৃত্ত এখানে দেওয়া আছে, ও কেন্দ্র বৃত্ত। এই ও কেন্দ্র বৃত্তের একটা দেখতে পাচ্ছি একটা উল্লম্ব ভাবে আমাদের একটা ব্যাস দেওয়া আছে, সেটা হচ্ছে এবি। হুম, এই ব্যাসের এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, সেটা হচ্ছে পি কিউ, বা এখানে পি এ কিউ নাম দেওয়া হয়েছে। এখানে পি এ কিউ বা এটাকে পি কিউ বলা যেতে পারে। এখানে এরা পি এ কিউ বলছে। ঠিক আছে? তো এখানে পি এ কিউ হচ্ছে স্পর্শক। এখন এই পি এ কিউ এর স্পর্শকের একটা সমান্তরাল জ্যা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আর এস। এই যে আর এস, এটা হচ্ছে এই পি এ কিউ এর সমান্তরাল। তার মানে এখানে বলেই দেওয়া আছে যে আর এস সমান্তরাল পি এ কিউ, এটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে। এটা আরো ভালো করে লিখি, মানে আর এস সমান্তরাল পি এ কিউ, এটা বলে দেওয়া আছে। ঠিক। তো দেখি এবার প্রমাণটা আমরা কি বলেছি। তো ধরি এবি আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে। তো দেখতে পাচ্ছি এখানে আর এস আর এবি লম্বালম্বি ভাবে রয়েছে। ঠিক আছে? তো যখন একটা সরলরেখা আর একটা সরলরেখাকে যখন ছেদ করে, তখন একটা ছেদ বিন্দুতে পাওয়া যায়। তো সেটাকে আমরা টি ধরে নিচ্ছি। ঠিক আছে? এবার ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক, এটা অলরেডি বলা আছে প্রশ্নে। এবি ব্যাস। আচ্ছা, সুতরাং এবি লম্ব পি কিউ। হ্যাঁ, এই জায়গাটা আমাদের বুঝতে হবে এই সুতরাং এর পর থেকে। তো এটা কি, কোন কনসেপ্ট থেকে পাওয়া যাচ্ছে, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। ঠিক আছে? খেয়াল করা ভালো। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তের ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই হচ্ছে স্পর্শ বিন্দু, এখানে স্পর্শক হচ্ছে পি কিউ। তাহলে এই কোণটা 90 ডিগ্রি তো। ঠিক। এবার ও এ যদি লম্ব হয়, তাহলে এবিও তো লম্ব হবে, কারণ ও এ এবির একটা পার্ট। ঠিক আছে? তাহলে ও এ পি কিউ এর উপর লম্ব, সেখান থেকে আমরা বলতে পারছি এবিও পি কিউ এর উপর লম্ব। এটা ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলা আছে, পি কিউ সমান্তরাল আর এস। পি কিউ সমান্তরাল আর এস। এবার যেহেতু পি কিউ এর উপর এবি লম্ব, আর পি কিউ এর সাথে আর এস সমান্তরাল, তাহলে আর এস এর উপরেও কি হবে, এবি লম্ব হবে।
আবার বলি, পিকিউ আর আর এস পরস্পর সমান্তরাল। আর পিকিউ এর উপর যেহেতু এবি লম্ব, তাহলে আর এস এর উপরেও কি হবে, এবি লম্ব। ঠিক আছে, লাইনটা আশা করি ক্লিয়ার। এবার দেখো, এই এবির একটা ছোট্ট পার্ট হচ্ছে, ওটি। এই যে ওটি। তাহলে এবি যদি আর এস এর উপর লম্ব হয়, তাহলে ওটিও আর এস এর উপর লম্ব হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা ওটি লম্ব আর এস। কেন? এই ওটি তো এবির একটা ছোট্ট পার্ট। তাহলে এবি যদি আর এস এর উপর লম্ব হয়, তাহলে ওটিও তো আর এস এর উপর লম্ব হবে। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা পেলাম যে ওটি লম্ব আর এস। ঠিক আছে, তাহলে লাস্ট যেটা থাকলো, এটাই আমাদের কনসেপ্টটা মানে প্রমাণ করতে কাজে লাগবে, যে ওটি যদি আর এস এর উপর লম্ব হয়, তাহলে এখান থেকে আমরা দেখো তারপর লাস্ট লাইনে কি বলছি, যে তাহলে টি আর এস এর মধ্যবিন্দু। এটা কিভাবে পাওয়া গেল? এর জন্যে আমাদেরকে 32 নম্বর উপপাদ্যটা একটু রিকল করতে হবে। কি ছিল 32 নম্বর উপপাদ্যে? ব্যাস নয় এরূপ কোনো জ্যা, যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এখান থেকে তো দেখতেই পাচ্ছি আর এস তো ব্যাস নয়। তাহলে এরকম ব্যাস ব্যতীত যে কোনো জ্যা, যদি তার কেন্দ্রের সাথে যদি মানে লম্বভাবে থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই জ্যাটা, এই আর এস জ্যাটা কি ওটির উপর লম্ব, বা আর এস এর উপর ওটি লম্ব, তাই তো? তাহলে কি করবে, এই লম্বটা মানে ওটি কি করবে, এই আর এস কে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এখান থেকে আর টি ইকুয়াল টু টি এস এরকম হবে। তাহলে এখান থেকে টি কি হয়ে যাবে, টি হয়ে যাবে এদের মধ্যবিন্দু। ঠিক আছে, লাস্টের এই যে দুটো লাইন, যেটা এটা এখানে বা থার্ড ব্র্যাকেটে যেটা এখানে বলা আছে যে লাইনটাতে, এটা অ্যাকচুয়ালি আমাদের 32 নম্বর যে উপপাদ্য আছে সেখান থেকে এটা এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। তো এটা যদি কারো সমস্যা মানে বুঝতে একটু অসুবিধা যদি হয়, তাহলে সে একবার 32 নম্বর উপপাদ্যটা একটু দেখে নেবে, একবার দেখে নিলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু টি আর এস এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। এবার লম্ব সমদ্বিখণ্ডক কি কি ছিল, যে একটা সরলরেখা, এবার একটা সরলরেখা সে মনে আছে, এবার দুটো বিন্দু এ, একটা বি। এবার এখান থেকে অর্ধেকের বেশি বা সম্পূর্ণ মাপ নিয়ে আমরা একবার এখানে, একবার এখানে, তারপর একবার এখানে, এখানে এরকম বৃত্তচাপ অঙ্কন করতাম, করে যেটা যুক্ত করলে যেটা পাওয়া যেত সেটাকে বলে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কি করে, একটা সরলরেখাকে দুটো খণ্ডে, সমান খণ্ডে ভাগ করে। এখানে সেই কাজ করছে, দেখো এখানে আর এস কে দেখো এবি সমান দুটো পার্টে ভাগ করছে, এই পার্টটা আর এই পার্টটা। তাহলে এখানে, তাহলে এবি কিসের কাজ করছে, এটা লম্ব সমদ্বিখণ্ডকের কাজ করছে। তাই জন্য লাস্ট লাইনে বলা হচ্ছে যে এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তার মানে এই 32 নম্বর উপপাদ্য থেকে আমরা এই লাইনটা পেলাম, যে টি আর এস এর মধ্যবিন্দু, এটা পেলাম। ঠিক আছে, আর মধ্যবিন্দু হওয়া তরুণ আমরা এবি কে ও লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারছি। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে আমাদের দুটো জিনিস আমাদেরকে দেখাতে হবে। একটা হচ্ছে যে এবি আর এস এর উপর লম্ব, তো এখানে আমরা সেটা এখানে দেখিয়েছি, এখানে এই যে এবি আর এস এর উপর লম্ব। আর একটা দেখালাম যে টি আর এস এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে দুটো সমান পাটে ভাগ হয়ে গেছে, আবার এবি ওর উপর লম্ব। তার জন্য এখান থেকে আমরা বলতে পারছি যে এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। প্রয়োগ 7, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তো দেওয়া আছে কি, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের টি যে কোনো একটি বহিস্থ বিন্দু। ধরো এটি ও কেন্দ্রীয় একটি বৃত্ত, যার টি হলো একটি বহিস্থ বিন্দু। ঠিক আছে, এখন আমাদের প্রমাণ করতে হবে এই টি বিন্দু দিয়ে এই ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তো অঙ্কন দেখো, প্রথমে টি ও কে যুক্ত করলাম, মানে টি আর ও কে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা একটা সরলরেখা পাবো। এবার
টিও কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তো টিও ব্যাস মানে কি, প্রথমে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করলে আমরা আহ, কি টি, এখানে যেটা তোমাদের ছবিটা আছে পি, মানে এর মধ্যবিন্দু পেয়ে যাবো। এবার সমদ্বিখণ্ডিত কিভাবে করতে আমরা জানি, যে অর্ধেক বা অর্ধেকের বেশি বা সম্পূর্ণটা নিয়ে আহ, বৃত্তচাপ নিয়ে দুদিকে আমাদেরকে দুটো বৃত্তচাপ এঁকে লাইন টানতে হবে। তো সেটা আমরা করছি না, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক বিন্দু। এবার এখান থেকে আমরা টোটালি একটা বৃত্ত অঙ্কন করবো। আচ্ছা, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, দেখছি তো। দাঁড়াও। তো যেটা এটা করতে হবে, এখানে দাঁড়াও। এটা একটা বৃত্ত আছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে, এটা হবে পি, আর এটা হবে টি, ঠিক আছে। তাহলে ও ছিল আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, টি হচ্ছে এটা টি কেন্দ্রীয় বৃত্ত। এবার কি করলাম আমরা, এই টিও কে ব্যাস ধরে, তার মানে কি টিভিটা কি হবে ব্যাসার্ধ, ঠিক আছে। একটু আমার চেপে গেছে এদিকে, জাস্ট টিভিটা ব্যাসার্ধ, ঠিক আছে। এবার নিলে দেখতে পাচ্ছি এখানে দুটো বিন্দু, দেখো এটা আমাদের ছেদ করছে। একটাকে আমরা নাম দিলাম এ, একটাকে নাম দিলাম বি। এবার কি করব, এবার এখান থেকে টি এ কে যুক্ত করে দেবো, এখান থেকে টিবি কে যুক্ত করে দেবো। এবার দেখো তাহলে ও আরো যুক্ত করতে হবে, এখানে এ ও কে যুক্ত করবো, এখান থেকে ও এ এ বি কে যুক্ত করবো, ও বি কে যুক্ত করবো, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের মতো ছবিটা এবার পাওয়া যাচ্ছে। আমি জাস্ট বোঝালাম মানে কিভাবে ছবিটা তৈরি হয়েছে। তো প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত ছিল, সেখান থেকে টি একটা বহিঃস্থ বিন্দু নেওয়া হয়েছিল, সে তারপরে টি টি ও কে যুক্ত করে দেওয়া হয়েছিল। এবার এটাকে সমদ্বিখণ্ড করা, তার মানে এখান থেকে আমরা পিও বা টিপি যেটাই বলো সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার এই ব্যাসার্ধকে কেন্দ্র করে পি বিন্দুতে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, পি কেন্দ্রীয় বৃত্ত। এবার এই পি কেন্দ্রীয় বৃত্ত আমাদের ও কেন্দ্রীয় বৃত্তকে দুটো বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার আমরা এখান থেকে টি এ, টিবি, ও এ, ও বি এত কিছু যুক্ত করলে লাস্টে গিয়ে এই আমাদের বইয়ের মতো এই ছবিটা পেয়ে যাবে, ঠিক আছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে এটা। এবার দেখো প্রমাণ, প্রমাণে কি বলছে। আচ্ছা, এবার আমি মুছে দিই, এটা এটা আমার আর লাগবে না। দেখো প্রমাণে কি বলছে, ও এ টি ও ও বিটি প্রত্যেকে অর্ধবৃত্তস্থ কোণ। হুম, তো দেখো ও এ টি এই কোণটা, আর একটা হচ্ছে ও বিটি, মানে হচ্ছে এই কোণটা। দেখো দুটোই হচ্ছে কি আমাদের, যদি আমরা খেয়াল করি, তোমরা প্রথমে দেখবে পি কেন্দ্রীয় বৃত্তটা খেয়াল করো, ও কেন্দ্রীয় বৃত্ত নয়, পি কেন্দ্রীয় বৃত্তটা দেখবে। পি কেন্দ্রীয় বৃত্তের টি ও হচ্ছে ব্যাসার্ধ, সরি ব্যাস, টি ও হচ্ছে ব্যাস। এবার দেখো এখান থেকে টি ও ব্যাসকে কেন্দ্র করে এখান থেকে টি এ ও, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছি আমি, এটা তৈরি হয়েছে। তাহলে যখন কোনো কোণ ব্যাসের সাথে মানে ব্যাসের উভয় প্রান্তের সাথে যখন কোনো কোণ তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলি, অর্ধবৃত্তস্থ কোণ। দেখো ব্যাস হচ্ছে টিও, তো টিও এর এক প্রান্তে এই প্রান্তের সাথে এই প্রান্তে দেখো এই কোণটা তৈরি হয়েছে, এই কোণটা তৈরি হয়েছে। তো সেই জন্য এটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ। সেম ভাবে দেখো নিচে যদি আমরা দেখি টিবিও, এগেইন ব্যাস হচ্ছে আমাদের টিও। তো দেখো এই যে কোণটা তৈরি হয়েছে, এটার একটা বাহু দেখো বিও যেটা ও বিন্দুতে আছে, আর একটা বাহু দেখো টিবি সেটা টি বিন্দুতে আছে, ঠিক আছে। তার মানে ব্যাসের, আর এটা যদি ব্যাস হয়, এই ব্যাসের দুই বিন্দুতে মানে মানে দুই দুই প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে কোণটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা সেটা সেই সেই জিনিসটা আমাদের কি স্যাটিসফাই করছে, মানে এক্ষেত্রেও এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, এক্ষেত্রেও এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, ঠিক আছে। আর অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে। তো সেটা দেখো এখানে পরে বলা হয়েছে কোণ ও এটি ইকুয়াল টু কোণ ও বিটি সমান সমান এক সমকোণ, ওকে। আচ্ছা, এবার যেহেতু যেহেতু এরা এক সমকোণ, তার মানে কি, তার মানে এই ও এ টি এর উপর লম্ব, দেখো ও এ টি এর উপর লম্ব, আর এখানেও তাই, এখানেও তাই। এখানে ও বি টিভির উপর লম্ব, ও বি টিভির উপর লম্ব, ঠিক আছে।
তাহলে এখনো পর্যন্ত কি কি বুঝলাম এখান থেকে, যে ও এ টি এবং ও বি টি উভয়ই অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার দরুন এরা এক সমকোণ। আর যেহেতু এক সমকোণ বা লম্ব, মানে এক সমকোণ হলে সেটা লম্ব হয়, তার জন্য এখান থেকে আমরা বলছি ও এ টি এর উপর লম্ব, ও বি টিবির উপর লম্ব। ক্লিয়ার? বেশ। এবার দেখো নিচে কি বলছে, টি এ ও টিবি যথাক্রমে ও এ এবং ও বির উপর লম্ব। কোথায়? এ ও বি বিন্দুতে। ঠিক আছে? তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে এখন, যদি কোনো একটা বৃত্ত থাকে, আরে কোনো একটা বৃত্ত যদি থাকে, এই বৃত্তের এটা একটা স্পর্শ বিন্দু, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এবি, এবি হচ্ছে তোমার স্পর্শক, আর ওপি হচ্ছে স্পর্শক বিন্দুভূমি ব্যাসার্ধ। তাহলে এটা কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে যদি যদি আমাদের এটা বলে দেওয়া থাকে যে ওপিটা হচ্ছে ব্যাসার্ধ আর ওপি এবির উপর লম্ব, ঠিক আছে? যদি এটা বলে দেওয়া থাকে যে ওপি হচ্ছে ব্যাসার্ধ আর ওপি এবির উপর লম্ব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এবি এই ওপির উপর একটা স্পর্শক। দেখো এই কন্ডিশন থেকে, এখান থেকে এই লাইনটা বলা হচ্ছে যে টি এ ও টিবি ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক। ঠিক আছে? তো এটাকে একসাথে বলে দেওয়া হয়েছে, তোমরা এটাকে এক একটা করে ভাববে, যে এখানে ওবি হচ্ছে একটা ব্যাসার্ধ, ওবি হচ্ছে একটা ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধের উপর একটা লম্ব আছে, তাই জন্য আমরা বলতে পারবো টিবি একটা স্পর্শক। আবার ও এ একটা ব্যাসার্ধ, সেখানে ও এ এর উপর লম্ব, টি এর উপর লম্ব, তাই জন্য টিও একটা স্পর্শক। তাই লাস্ট লাইন কি বলছে? বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এবং আমরা ম্যাক্সিমাম দুটোই অঙ্কন করতে পারবো, এর থেকে বেশি অঙ্কন করা যায় না। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল। দেখে নাও কয়েকটা আরো। আমি ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি যার এবি একটি ব্যাস। এবি ব্যাসের এ ও বি বিন্দুতে বৃত্ত দুটি স্পর্শক অঙ্কন করেছি, যা বৃত্তটির অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো দেখো এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্তের, তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটি স্পর্শক আছে, এখানে একটি দুটো স্পর্শক আছে, আর একটা স্পর্শক আছে এইভাবে, এটা পি কিউ। এই তিনটে স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই তৃতীয় যে স্পর্শকটা অর্থাৎ পি কিউ, এটা প্রথম স্পর্শককে পি বিন্দুতে এবং দ্বিতীয় স্পর্শককে কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর আমাদেরকে দেখাতে হবে এই যে কোণটা পি ও কিউ, এটা 90 ডিগ্রি। ঠিক আছে? হুম। আচ্ছা, অঙ্কনে কি করা হয়েছে? এখান থেকে ওপি কে যুক্ত করে দেওয়া হয়েছে আর এখান থেকে ও কিউ কে যুক্ত করে দেওয়া হয়েছে। তো মোটামুটি এমন আছে অঙ্কন পর্যন্ত। এখানে তেমন কিছু বোঝানো নেই, একটু তোমার ছবিটা দেখে নিলে বুঝতে পারবে। ঠিক আছে? তো আমি প্রমাণ থেকে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রমাণ, ও কেন্দ্রীয় বৃত্তে এ ও টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? তো আমরা উপপাদ্য 41-এ শিখেছিলাম যে বহিস্থ কোনো একটি বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায় এবং স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এবং একটা পয়েন্ট ছিল যেটা আমি লাস্টে বলেছিলাম, যে যদি আমরা ওই বিন্দুকে, মানে বহিস্থ বিন্দুকে যদি আমরা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি, মানে এই ক্ষেত্রে আমাদের যেটা পাওয়া যাচ্ছে পিও, এই পিও কি করে,
কোণের সমদ্বিখণ্ডক হিসেবে কাজ করে। তার মানে এই কোণ আর এই কোণকে দুটো সমান পার্টে ভাগ করে দেয়। ঠিক আছে, দেখবে এটা যখন আমি এক্সট্রুলেশন উপপাদ্য প্রমাণ করি আর শেষে আমি এটা বলেছিলাম, এই লাইনটা একটু দেখে নেবে। তার মানে এখানে যেটা পিও, এই পিও কি করবে, এই টোটাল যে এপি এপিটি যে অ্যাঙ্গেলটা, এপিটি এই অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এখান থেকে এপিও ইকুয়াল টু, এখান থেকে এপিও ইকুয়াল টু কি হবে, টিপিও, টিপিও, এটা হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখি এখানে কি বলছে। দেখো, অকেন্দ্রীয় বৃত্তে এ ও টি বিন্দুতে স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এগুলো বোঝা যাচ্ছে। পিও এপিটি এর অন্তঃসমদ্বিখণ্ডক। হ্যাঁ, যে কথাটা বললাম সেটা দেখো এখন বলা হচ্ছে। তো যেহেতু এবার এরকম, এবার যদি এই সেই বহিস্থ বিন্দুকে যদি আমরা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি তাহলে সেটা কি করে, সেটা অন্তঃসমদ্বিখণ্ডক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাই জন্য এখানে বলা হচ্ছে পিও এপিটি মানে টোটাল কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক। যদি নিজে প্রমাণ করি মানে এটা তোমার অলরেডি দেখবে ওই 41 নম্বর উপপাদ্যের লাস্টে দুটো লাইন, মানে তোমাদের বইয়ের পরের পেজে কি দেখবে উপরে 2 লাইন লেখা আছে, সেখানে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো যেহেতু এটা অন্তঃসমদ্বিখণ্ডক, তো এখান থেকে আমরা বলতে পারি টিপিও মানে টোটাল কোণটা, আর টিপিও মানে হচ্ছে এই নিচের কোণটা দেখিয়ে দিচ্ছি আমি। টিপিও মানে এই কোণটা, এটা কি হবে, টোটাল কোণটার অর্থাৎ এপিটি এই টোটাল কোণটার অর্ধেক হবে। টিপিও টোটাল যে কোণটা ছিল এপিটি তার অর্ধেক। এটা 1 নম্বর। ক্লিয়ার আশা করি। এবার সিমিলারলি দ্বিতীয়টা দেখবে, সেটা হচ্ছে দেখো টি ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি, আগে ছিল এ ও টি, এবার আমরা নিচ্ছি সেটা হচ্ছে টি ও বি। মানে এই টি বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে, সরি, এই বি বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে আর টি বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে সেটা দেখো মিলিত হয়েছে কোথায়, কিউ বিন্দুতে। তাহলে এখানে বহিস্থ বিন্দু হয়ে যাবে কিউ। এবার যদি আমরা ও কিউ কে যদি যুক্ত করি, এই ও কিউ কে যদি যুক্ত করি তাহলে এটা অন্তঃসমদ্বিখণ্ড হিসেবে কাজ করবে। তাহলে এখানে বিকিউটি, এই বিকিউটি টোটাল অ্যাঙ্গেলটাকে এটা দুটো সমান কোণে ভাগ করে দেবে। তো সেটা এখানে বলা হচ্ছে টি ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কিউ বিন্দুতে ছেদ করেছে। অতএব এখানে ওই লাইনটা লেখেনি, এখানে এমন লেখা উচিত ছিল যে এখানে তুমি লিখতে পারো যে কিউ ও কোণ বিকিউটি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক সেখান থেকে আমরা বলতে পারি টি কিউ ও, ঠিক করে মুছে নিই, এখান থেকে আমরা বলতে পারি টি কিউ ও, টি মানে এই ছোটটা, এই একটা পার্ট কি হবে, টোটালটার হাফ, টি কিউ ও হাফ বি কিউটি, এই 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, এবার 1 নম্বর 2 নম্বর থেকে দেখো আমরা কি পাচ্ছি। প্রথমত এপির সাথে বিকিউ লম্ব, মানে এই যে এপি এর সাথে বিকিউটা লম্ব। কেন লম্ব, কারণ হচ্ছে দেখো প্রথমত এবি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর এবি ব্যাসার্ধের উপর, মানে তুমি যখন, সরি, এবি হচ্ছে ব্যাস, তাহলে এখানে যখন আমরা এই বিন্দুতে যখন স্পর্শক অঙ্কন করব তখন সেটা অবশ্যই কি হতে হবে, এই ও এর উপর লম্ব হতে হবে। একইভাবে যখন আমরা বি বিন্দুতে যখন স্পর্শক অঙ্কন করব তখন কি হবে, সেটা সেটা কি হবে, ওবি, ওবির উপর লম্ব হতে হবে। তার মানে দেখতে পাচ্ছি বিকিউ এবির উপর লম্ব, আবার এপিও এবির উপর লম্ব। তাহলে যেহেতু এপি ও বিকিউ উভয়ই এবি সরলরেখার উপর লম্ব, তাহলে কি হবে, এপির সাথে বিকিউ এরা পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এপি ও বিকিউ উভয়ই এবির উপর লম্ব হওয়ার দরুন এরা পরস্পর সমান্তরাল।
ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমি বোঝানোর আগে একটা কনসেপ্ট একটু বলে নিই, এখানে আলোচনা করে নিই। তোমরা জানো এটা, মনে করার চেষ্টা করো। তো দুটো যদি সরলরেখা থাকে, সমান্তরাল সরলরেখা অবশ্যই, সমান্তরাল না হলেও হবে, বাট ধরো সমান্তরালই আছে, যেহেতু আমাদের এখানে সমান্তরাল, তো দুটো সমান্তরাল সরলরেখা। তো আমি বলছি যে এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে? তো এখানে আমরা জানি যে এখানে যেহেতু সমান্তরাল, সমান্তরাল হলে এখানে 1 এর সাথে 4 একান্তর কোণ, 2 এর সাথে 3 একান্তর কোণ, ঠিক আছে? এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে এই 2 এর আর 4 এর মধ্যে কি সম্পর্ক হবে, আর 1 আর 3 এর মধ্যে কি সম্পর্ক হবে, ঠিক আছে? তো অনেকেই জানো, তো যারা জানো না তাদেরকে বলে দিই যে এরকম একই পার্শ্বে অবস্থিত দুটো অন্তঃস্থ কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। মানে এখান থেকে 2 এর সঙ্গে যদি আমরা 4 কে যোগ করি, এটার মান হবে 180 ডিগ্রি। বা যদি 1 এর সাথে যদি আমরা 3 কে যুক্ত করি, এটার মানও হবে 180 ডিগ্রি, ঠিক আছে? এটা মনে রাখ যে 2 এর সাথে তো 3 হচ্ছে একান্তর কোণ, এরা সমান। আবার 1 এর সাথে 4 হচ্ছে একান্তর কোণ, এরাও সমান। সেটা আমার এখানে দরকার নেই। আমার দরকার কি, যারা একই পার্শ্বে অবস্থিত। তার মানে দুটোকে ডান দিক থেকে নাও, 2 আর 4 ডান দিকে। তো এদের দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে সেটা 180 ডিগ্রি হবে। এবার বাঁ দিকে যারা আছে 1 আর 3, এদের দুটোকে যুক্ত করলেও সেটা কত হবে, 180 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো বই যেভাবে আছে, এখানে কি করা হয়েছে, প্রথমে লেখা হয়েছে দেখো, এপির সাথে বিকিউ সমান্তরাল, পিকিউ হচ্ছে ভেদক। ছবিতে মিলিয়ে নাও, এপি আর বিকিউ হচ্ছে সমান্তরাল, পিকিউ, পিকিউ মানে এই লাইনটা, পিকিউ। তো পিকিউ হচ্ছে আমাদের এখানে ভেদক। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এই কোণটা, অর্থাৎ এপিটি, এবং এই কোণটা বিকিউটি, এটা দেখো দুটোই কি, দুটোই একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ, ঠিক আছে? ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ, তার জন্য এদের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। অলরেডি এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি করা হচ্ছে। আচ্ছা, আমি তার আগে ছবিটাকে একটু ক্লিয়ার করে নিই। এবার এখানে দেখতে পাচ্ছ টিপিও যোগ টিকিউ। আগে এটার অবস্থানটা দেখতে হবে। দেখো টিপিও কোথায়, এই যে টিপিও মানে এই কোণটা, ঠিক আছে? আর টিকিউও মানে কোথায়, এই কোণটা। তো এই দুটো কোণকে যদি আমরা যুক্ত করি, যুক্ত করলে কি পাবো দেখো, 1 নম্বর সমীকরণে কি ছিল, টিপিও এর মান ছিল হাফ এপিটি, তাই জন্য এখানে বসানো হচ্ছে হাফ এপিটি। আর 2 নম্বর সমীকরণে ছিল টিকিউও এর মান ছিল হাফ বিকিউটি, তাই জন্য এখানে লেখা হচ্ছে হাফ বিকিউটি। এই যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পেল, ঠিক আছে? এবার নেক্সট লাইনে কি করা হচ্ছে, হাফকে কমন নেওয়া হচ্ছে, তাহলে হাফকে কমন নিয়ে নাও। হাফকে কমন নেওয়ার পরে দেখো এখান থেকে কি পাচ্ছি, যে এপিটি যোগ বিকিউটি। তো এইখানে এই যে এই লাইনটা, যেটা আমরা একটু আগে প্রমাণ করলাম, এপিটির সাথে বিকিউটি যুক্ত করলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তার জন্য এখানে দেখো 100, এদের এদের মান কি করা হচ্ছে, এই হাফ হাফকে রাখা হয়েছে, আর এদের যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে। এবার 180-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়, 90। হুম, তার মানে কি পেলাম, এই যে বাঁদিকে আমাদের যে দুটো কোণ ছিল, কোণ টিপিও ও কোণ টিকিউও, এদের মান কত বেরোলো, এদের মান হচ্ছে বেরোলো কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা যদি ছবিতে দেখি, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পি কিউ ও। সবাই এই ট্রায়াঙ্গেলটা দেখো, পি কিউ ও। এই ট্রায়াঙ্গেলে দেখো এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ ও থেকে আমরা এখানে পেলাম যে কোণ টিপিও যোগ কোণ টিকিউও সমান সমান কত, 90 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপর যে কোণটা পড়ে থাকলো, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে পি ও কিউ। তাহলে এই যে আর একটা কোণ পড়ে থাকলো, সেটা হচ্ছে পি ও কিউ। তাহলে এর মান কত হবে, এর মান কত হবে, 180 ডিগ্রি বিয়োগ এই দুটো কোণের সমষ্টি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটো কোণের সমষ্টিকে বিয়োগ করি, মানে 90-কে যদি বিয়োগ করি, তাহলে কত হবে, 180 বিয়োগ 90,
তার মানে এটার মান বেরোবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ব্যাস, দেখে নাও। প্রয়োগ 14, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করি যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA। আচ্ছা, তো দেখো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যদি আমরা ছবিটা খেয়াল করি, প্রথমে দেখো একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার পরিলিখিত চতুর্ভুজ, তার মানে বৃত্তের মানে বৃত্তের বাইরে দিয়ে যদি তুমি একটা চতুর্ভুজ অঙ্কন করো, কিন্তু কি করতে হবে, 4টে বিন্দুতে টাচ করতে হবে, এটা কিন্তু মানে কন্ডিশন। ঠিক আছে, যে বৃত্তকে 4টে বিন্দুতে তোমাকে স্পর্শ করতে হবে, তবে এটা পরিলিখিত বলা হবে, নাহলে কিন্তু পরিলিখিত বলা হবে না। আচ্ছা, তো তার জন্য দেখো এখানে বলা আছে যে এই ও কেন্দ্রীয় বৃত্তের এই যেটা আমাদের চতুর্ভুজটা আছে সেটা দেখো, তার এই যে বাহুগুলো মানে এবি বাহু, দেখো এবি বাহু পি বিন্দুতে, বিসি বাহু কিউ বিন্দুতে, সিডি বাহু আর বিন্দুতে, আর এডি বাহু এস বিন্দুতে কি করেছে, স্পর্শ করেছে। যেটা বললাম যে পরিলিখিত হতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে 4টে বিন্দুতে স্পর্শ করতে হবে বৃত্তকে, কারেক্ট? আচ্ছা, তো সেখান থেকে আমরা এই লাইনটা বুঝতে পারছি। আচ্ছা, দ্বিতীয় জিনিস তোমরা আর জিনিস খেয়াল করো, এখানে যেভাবে এটা দেওয়া আছে এটা কিন্তু একটা প্যাটার্ন আছে, সেটা কি, দেখো এবির সাথে সিডি আর বিসির সাথে এডি কি প্যাটার্ন পাওয়া যাচ্ছে, বিপরীত বাহুর সমষ্টি এখানে সমান দেখানো আছে। তাহলে এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে কি, সিডি। তাহলে এবি আর সিডি কে যুক্ত করলে যে মান পাওয়া যাবে, তার সাথে বিসি বাহু এবং এডি বাহু যুক্ত করলে যে মান পাওয়া যাবে সেটা কি হবে, সমান হবে। তাহলে এই প্রশ্নটা আমাদের কিন্তু যদি ঘুরিয়ে দেওয়া হয়, কিভাবে দেওয়া হবে, যে প্রমাণ করো একটি একটি বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের সমষ্টি সমান। ঠিক আছে, এভাবেও কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে, যদি চালাকি করে এক্সামিনার, এভাবে প্রশ্নটা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে প্রমাণ করতে হবে, দেখিনি কি প্রমাণ করতে হবে, এবির সাথে সিডি যুক্ত করলে যে মান পাবো, সেখান থেকে বিসির সাথে ডিএ কে যুক্ত করলেও একই মান পাবো। ঠিক আছে, আচ্ছা, এই অবধি আমাদের সমস্যা থাকার কথা নয়। তো তারপরে দেখি প্রমাণ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ থেকে দেখো দুটি স্পর্শ পাওয়া যাচ্ছে। তো আমরা জানি যে যে কোনো একটি বৃত্তের একটা বহিস্থ বিন্দু থেকে আমরা দুটো স্পর্শ পাই। তো প্রথমে আমরা সেটা ধরে নিচ্ছি, এ হচ্ছে বহিস্থ বিন্দু। তো এই এ বহিস্থ বিন্দু থেকে আমরা দুটো স্পর্শ পেলাম, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এএস। ঠিক আছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে এএস। ঠিক আছে, এবং 41 নম্বর উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে এপির সাথে এএস এর মান সমান হয়। সেম ভাবে আমরা যদি বি কে যদি বহিস্থ বিন্দু ধরি, তাহলে এখান থেকে আবার দুটো স্পর্শক পাবো, একটা হচ্ছে বিপি, একটা হচ্ছে বিকিউ। তাই জন্য দেখো এখানে সরাসরি বলা হচ্ছে বিপি সমান সমান বিকিউ। একইভাবে সি বিন্দু দিয়ে যদি আমরা দুটো স্পর্শক অঙ্কন করি, একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে সিআর, এদের মানও সমান হবে। একইভাবে ডি বিন্দু দিয়ে দুটি স্পর্শক, একটা হচ্ছে ডিএস, একটা হচ্ছে ডিআর, এদের মানও সমান হবে। তো একই কনসেপ্ট, এর জন্য বইতে এটাকে বারবার লেখা হয়নি, তোমাদেরও লেখার দরকার নেই। একবার এটাকে দেখিয়ে দেবে, একবার দেখিয়ে দেবে, দিয়ে অনুরূপভাবে বাকিগুলোকে লিখে দিলেই হবে। ওকে, এবার দেখো কি করা হচ্ছে, আমাদের যেটা ছিল লেফট হ্যান্ড সাইডটা এখানে নেওয়া হয়েছে এবি যোগ সিডি। তো এবি সমান সমান দেখো আমরা কি পাচ্ছি, যদি আমরা টোটাল এবিটাকে দেখি, এখান থেকে টোটাল এবিটাকে দেখি, তো এবি মানে হচ্ছে এই পার্ট যোগ এই পার্ট। তাহলে এখান থেকে বা এটাকে এভাবে দেখালে ভালো হবে, এই পার্ট যোগ এই পার্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এবি কে লেখা হচ্ছে এপি প্লাস বিপি, আর এখান থেকে সিডি কে লেখা হচ্ছে এই পার্ট যোগ এই পার্ট। তার মানে নিচে থেকে শুরু করছে সি আর যোগ ডি আর। ঠিক আছে, এবার দেখো এপির সাথে কে সমান ছিল, এপির সাথে এস, দেন এপির জায়গাতে লেখা হচ্ছে এস। বিপির সাথে কে সমান ছিল, বিকিউ, তাই এখানে লেখা হচ্ছে বিকিউ। এবার সি আর এর সাথে কে সমান ছিল, সিকিউ, এখানে লেখা হচ্ছে সিকিউ। আর এটা ছিল ডিআর, ডিআর এর সাথে কে সমান ছিল, ডিএস, তাই এখানে লেখা হচ্ছে ডিএস। ঠিক আছে, যেগুলো সবগুলো আমরা একটু আগে প্রমাণ করলাম সমান। তো তার জন্য প্রত্যেক যেটা সমান আছে, মানে একটা যেটা অন্যটা যেটা রয়েছে, সেটাকে আমরা এখানে কি করলাম,
প্রতিস্থাপিত করলাম। ওকে, এবার দেখো এখানে একটা পেয়ার করা হয়েছে, এটাকে একটু সাজিয়ে দিতে হচ্ছে। কিভাবে? দেখো আমরা যদি এ এস এর সাথে যদি ডিএস কে নিই, দেখো তাহলে এখানে দেখো আমরা একটা লাইন পেয়ে যাচ্ছি। সেটা কি লাইন পেয়ে যাচ্ছি? এডি। আবার যদি বি কিউ এর সঙ্গে যদি আমরা কিউসি কে নিই, তাহলে দেখো একটা লাইন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বিসি। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে এবির সাথে সিডি কে যুক্ত করলে সেটা কার সাথে সমান হবে? এডি যোগ বিসি। ওয়েক 17 সমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। যদি পি কিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তর, তবে প্রমাণ করি যে পি ও এবং এস বিন্দু তিনটি সমান। আচ্ছা, তো যাই হোক এটা দেখো উপপাদ্য 42-এ যেটা বলা ছিল যে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে ওই বহিঃস্পর্শ বিন্দু এবং ওই বৃত্ত দুটির কেন্দ্র পরস্পর কি হয়? সমরেখ হয়। ঠিক আছে, এটা আমরা জানি উপপাদ্য 42 থেকে। তো সেই কনসেপ্ট এখানে কিছুটা কাজে লাগবে। হুম, তো সেটাকে আমরা আসছি পরে। তো আগে দেখে নিই কি কি এখানে দেওয়া আছে, সেগুলো একটু বুঝে নিই প্রথমে। দেখো দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং এদের ব্যাস পি কিউ ও আর এস পরস্পর সমান্তর, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে পি ও এস তিনটি সমরেখ। ঠিক আছে, আচ্ছা অঙ্কনে দেখো ধরি, যেহেতু আমাদের প্রশ্নে কোথাও বলা নেই মানে বৃত্তের কেন্দ্রের কথা, তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে বাঁদিকের বৃত্তটাকে এ কেন্দ্রীয় ধরে নেওয়া হচ্ছে, ডান দিকেরটাকে বি কেন্দ্রীয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরপর সব যুক্ত করা হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ ও এ, ও বি, ও পি, ও কিউ, ও আর, ও এস, এগুলো সব পরস্পর যুক্ত করে দেওয়া হচ্ছে। যুক্ত করলে এরকম আমাদের ছবিটা আসবে। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে কিছু বোঝানোর নেই। প্রমাণে চলে আসি। প্রমাণ: বৃত্ত দুটির কেন্দ্র এ ও বি। আচ্ছা, ও বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, সুতরাং এ ও বি একই সরলরেখায় অবস্থিত। হ্যাঁ, এইখানে আমাদের ওই উপপাদ্য 42-এর কনসেপ্টটা কাজে লাগছে, যে যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বহিঃস্পর্শ বিন্দু এবং ওই বৃত্ত দুটির কেন্দ্র কি হয়? এই তিনটে বিন্দু পরস্পর সমরেখ হয়। সমরেখ অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত থাকে। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমরা এই ছবির দিকে তাকাই, তাহলে এখান থেকে এই এ ও বি এটা একই সরলরেখা, মানে এ কমা ও বি এই তিনটে একই সরলরেখার উপর অবস্থিত বিন্দু। ঠিক আছে, এখানে এ দুই যা বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা ট্রায়াঙ্গেল এওপির দিকে তাকাই, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, যদি এখানে আমরা দেখি এওপি, এখানে কি কি পাচ্ছি? এখানে আমরা এটা পেলাম যে এপি বাহুর সাথে এও বাহুটা সমান। দেখো এপির সাথে এও সমান, কারণ কারণ এপি ও এও একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই হচ্ছে এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার ত্রিভুজের কনসেপ্ট থেকে একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই যে এপি বাহুর উল্টো দিকের কোণ কোনটা? এটা এ ও পি। আর এও বাহুর উল্টো দিকের কোণ কোনটা? এপিও। তাহলে এরাও পরস্পর সমান হবে, তার জন্য এখানে বলা হচ্ছে এপিও সমান সমান কোণ এওপি। ঠিক আছে, ক্লিয়ার? থার্ড দেখো এখানে বলা হচ্ছে মানে কি, এই ত্রিভুজের অর্থাৎ এওপি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তো এই ত্রিভুজের যে তিনটি কোণ আছে, এই তিনটি কোণকে এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয়েছে দেখো পিএও, তাহলে এই কোণটা, তারপর হচ্ছে এপিও এই কোণটা, আর হচ্ছে এওপি এই কোণটা। তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা একটু আগে প্রমাণ করলাম এপিওর সাথে কি এওপি সমান। তাহলে এখান থেকে যদি এখানে আমরা কি করতে পারি, এখানে এপিওর জায়গাতে আমরা এওপি বসাতে পারি। এখান থেকে
এওপি বসাতে পারি। তাহলে এখান থেকে এওপি আর এওপি দুটোকে যুক্ত করলে 2 এওপি হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য দেখো এখানে 2 এওপি সমান সমান, এবার এই পিও কে যদি ডান দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস পিও। ঠিক আছে, এগুলো এখানে টেস্টের জন্য দেওয়া হয়েছে, একটু বুঝে নিতে হবে তোমাদেরকে। তো আমি আর একবার ক্লিয়ার করছি। এপিও আর এওপি সমান, তাহলে এই এপিও কে আমরা কি বলতে পারি, এওপি। তাহলে এই একটা এওপি আর এটা পরিবর্তিত হয়ে গিয়ে এওপি হয়ে যাবে। তাহলে এই দুটো এওপি কে যুক্ত করলে কি হবে, 2 এওপি। আর এটা যেটা পড়েছিল বাদিকে, এটাকে যদি আমি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস পিএও। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। সেম ভাবে যদি আমরা এবার বিওআর, মানে এই ত্রিভুজটাকে যদি আমরা নিই, বিওআর, ঠিক আছে, তো বিওআর এই ত্রিভুজটা নিলে এখানে দেখো একইভাবে আমরা বলতে পারবো বিও ও বিআর পরস্পর সমান। কারণ হচ্ছে এরাও কি, এরাও একই বৃত্তের ব্যাসার্ধ। বিও ও বিআর পরস্পর সমান, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এদের বিপরীত কোণ দুটো কি হবে, সমান হবে। একইভাবে তিনটে কোণের সমষ্টিকে 180 ডিগ্রি দেখাবো, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, 2 ROB সমান সমান 180 ডিগ্রি মাইনাস RBO। ঠিক আছে, তো এটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার যদি আমরা এই 1 নাম্বার আর 2 নম্বরকে যদি আমরা যুক্ত করি, তাহলে 1 নম্বরের বাঁদিকের সঙ্গে 2 নম্বরের বাঁদিকটাকে যুক্ত করে দাও, তাহলে 2 AOP যোগ 2 ROB সমান সমান কি হবে, দেখো এবার ডান দিক, মানে ডান দিকে গুলো যুক্ত করলে এখানে 180 আর 180 যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে হবে 360 ডিগ্রি। আর এখান থেকে যদি মাইনাসটা কমন নেওয়া হয় তাহলে এখান থেকে PAO আর RBOটা এরকম ব্র্যাকেটে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই লাইনটা আমি ডান দিকেরটা আমি দেখাচ্ছি, ডান দিকেরটা অনেকে বুঝতে পারবে না। ডান দিকে কেমন আসবে, 180 ডিগ্রি মাইনাস PAO যোগ 180 ডিগ্রি মাইনাস RBO। তাহলে 180 যুক্ত করলে 360 ডিগ্রি মাইনাস, এবার যদি এখান থেকে কি বলে থাকছে, PAO মাইনাস RBO। এবার যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে কি বলে থাকবে, PAO যোগ RBO। তো এটাই দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এতটা ওরা স্টেজন দিয়েছে। আচ্ছা, এবার ছবিতে দেখো এখান থেকে PAO মানে এই কোণটা, আর RBO মানে হচ্ছে এই কোণটা। তো এই কোণের মান বলা হচ্ছে 180 ডিগ্রি। কেন, কারণ দেখো প্রথমে বলা হচ্ছে PQ এর সাথে, প্রথমে আমাদের প্রশ্ন বলা ছিল PQ আর RS এরা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে PQ আর RS পরস্পর সমান্তরাল। আর যদি আমি AB কে যদি এদের ভেদক ধরি, তাহলে আমি আগে বুঝিয়েছি যে দুটো সমান্তরাল সরলরেখা, এদের যে ভেদক, ভেদকের একই পার্শ্বে যে দুটো অন্তস্থ কোণ থাকে এদের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তাই জন্য দেখো এরা এবি হচ্ছে ভেদক, তো ভেদকে দেখো এটা উপর দিকে আছে, এটা উপর দিকে আছে, তাহলে ভেদকের একই পার্শ্বে অবস্থিত দুটো অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তার জন্য এই মানটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 360, আর এই ব্র্যাকেটের এই পোর্শনটার মান হচ্ছে 180, তাহলে 360 থেকে 180 বিয়োগ করলে এখান থেকে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার বাঁদিকে যে, বাঁদিকে যদি আমরা এখান থেকে 2 কমন নিই তাহলে কি আসবে, 2 ব্র্যাকেটের মধ্যে আসবে AOP যোগ ROB। এবার 2টাকে যদি ওদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে এটার মান চলে আসবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কোণ AOP যোগ ROB সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, তার আগে আমি একটু ছবিটা ক্লিয়ার করে নিই। এরপরে দেখো POR, POR মানে এই কোণটা।
ঠিক আছে? তাহলে পি ও আর সমান সমান কি বলা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি মাইনাস মাইনাস এওপি যোগ আরওবি। আচ্ছা দেখো, তো এখানে এখানে একবার আমরা বললাম না যে কোন মানে এ ও বি, এই যে মানে এটা আর কি, এ ও বি একই সরলরেখায় অবস্থিত। তো যদি এ ও বি যদি একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে এই কোণটা মান কত? এই টোটাল কোণটা মান কত? 180 ডিগ্রি। যেহেতু এখান থেকে, যেহেতু এ ও বি এটা হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, তার মানে এটা মান হচ্ছে কত? এটা মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ পি ও আর যোগ কোণ এ ও পি যোগ কোণ আর ও বি সমান সমান 180 ডিগ্রি। তার মানে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই তিনটে কোণকে যুক্ত করলে কত হবে? 180 ডিগ্রি হবে। হুম। তো এখান থেকে যদি আমরা এটাকে রেখে দিই, মানে পি ও আর এটাকে রেখে দিই, যদি এই দুটো কোণটাকে যদি ডান দিকে পাঠাই, তাহলে কি হবে? 180 ডিগ্রি মাইনাস এখান থেকে এটা হয়ে যাবে এওপি যোগ এটা হয়ে যাবে আর ও বি। ঠিক আছে? এবার এইটাই দেখো, তোমাদের বই এখানে দেওয়া আছে, এই যে, তো এটা এখানে স্টেজন দেওয়া আছে যে পিও আর মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ। তো এটা কিভাবে এলো আমি দেখালাম ডান দিকে। ঠিক আছে? আচ্ছা, এবার মান বসিয়ে দিই। তো এখানে এটা 180 আছে। এবার এই দুটোর মান আমরা অলরেডি প্রমাণ করলাম, এই যে আমি এটা হাইলাইট করে রেখেছি যে এওপি আর আরওবি এদের যোগফলের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 90। তাহলে পি ও আর এটার মান বেরোলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট এখান থেকে আমাদের লাগবে। যদি আমরা বি কেন্দ্রীয় যে ত্রিভুজ বৃত্তটা আছে, বি কেন্দ্রীয় যে বৃত্তটা আছে, এই বৃত্তে যদি আমরা এই কোণটাকে ভাবি, এটার নাম হচ্ছে আহ, এটার নাম হচ্ছে আর ও এস। এটা কি? এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এখানে হচ্ছে আর এস হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের সঙ্গে যে কোণটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আর ও এস, তো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা মনে কত? 90 ডিগ্রি। তো এবার যদি আমরা এখান থেকে পি ও আর এবং যদি আর ও এস কে যদি যুক্ত করে দিই, ঠিক আছে? তাহলে আমি বলতে চাইছি এই জায়গাটা, এখান থেকে পি ও আর এবং যদি আর ও এস কে যদি যুক্ত করে দিই, তাহলে কি পাবো? পি ও এস, যেটা আমাদের প্রমাণ করতে হবে যে পি ও এস একটা সরলরেখা। যদি আমরা প্রমাণ করতে পারি তবেই তো বলতে পারবো যে পি কমা ও ও এস এরা সমরেখা। তো আমাদের আলটিমেট টার্গেট কি? আলটিমেট টার্গেট হচ্ছে পি ও এস একটি সরলরেখা প্রমাণ করা। তো আমি যদি পি ও আর এর সঙ্গে যদি আর ও এস কে যুক্ত করি, তাহলে কি পেয়ে যাবো? তাহলে হচ্ছে আমি পি ও এস এই সরলরেখাটা পেয়ে যাবো। তো তার জন্য এখানে আমরা কি করছি? পি ও আর ও পি ও এস এই দুটোকে যুক্ত করা হচ্ছে। তো এখানে অলরেডি আমি দেখিয়েছি যে পি ও আর এর মান হচ্ছে কত? 90 ডিগ্রি। আর এখন যেটা দেখালাম যে আর ও এস এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এর মানও 90 ডিগ্রি। তাহলে 90 যুক্ত করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। আর যখন এরকম দুটো সরলরেখা যখন 180 ডিগ্রি হয়, তার মানে কি? তা তো একই সরলরেখা, তাই না? একই সরলরেখা। আর যেহেতু এটা একই সরলরেখাকে বোঝানো হচ্ছে, তার মানে এখান থেকে পি, এখান থেকে ও, এখান থেকে এস, এই তিনটি বিন্দু কি হবে? তিনটি বিন্দু সমরেখা।